হ্যালো এভরিওয়ান, আমি সম্ভাবনা মুখোটি। আর আজকে আমরা আমাদের যে আমরা লিকুইড স্টেট পড়ছিলাম সেই লিকুইড স্টেটে আজকে আমরা থার্ড লেকচার স্টার্ট করব। এর আগের দিন অবধি আমরা পেপার প্রেশার আমরা আগের দিন করেছি, আগের দিন আমরা রাউলস ল করেছি। আমরা আদর্শ দ্রবণ কাকে বলছে, অনাদর্শ দ্রবণ কাকে বলছে সেই পোর্শন গুলো আমরা আগের দিন অবধি কভার করেছি। তার পরের পার্ট গুলো নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করব। পড়া স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালের যে কোনো নোটিফিকেশন, যে কোনো আপডেট তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আর তোমাদের পক্ষে যেন ভিডিওগুলোর পরপর সেটা পাওয়াটা ইজি হয়, সেজন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকে যে পোর্শনটা দিয়ে ফার্স্ট আমরা স্টার্ট করব সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। ওকে, কলিগেটিভ প্রপার্টি জিনিসটা কি? আমাদের এর আগে আমরা জানি যে 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 কোনো ধরনের যত সমস্ত হচ্ছে আমাদের প্রপার্টি গুলো থাকে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমাদের সলভেন্টের বা সলিউটের সলিউশনের নেচার কিরকম হয় সেই জিনিসগুলোর উপরে কিন্তু আমাদের অনেক প্রপার্টিজ ডিপেন্ড করে। যেমন আমরা যখন পেপার প্রেশারও পড়েছি, আমরা বলেছি যে টেম্পারেচারের উপরে আর আমাদের যে সলিউশন আছে তার নেচারের উপরে হচ্ছে আমাদের পেপার প্রেশারটা ডিপেন্ড করছে, রাইট? তো আমাদের এমন কিছু সমস্ত যে আমাদের প্রপার্টি গুলো আছে, যে প্রপার্টি গুলো আমাদের যে আমাদের যে পোর্শনটাকে নিয়ে, যে সাবস্টেন্সটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই সাবস্টেন্সের হচ্ছে নেচারের উপরে কোনো রকম ডিপেন্ড করে না। দেখো এখানে লেখা আছে, ডু নট ডিপেন্ড অন দি নেচার অফ সলিউট পার্টিকলস। ঠিক আছে, মানে নেচার কিরকম সেটার উপরে ডিপেন্ড করবে না, কিন্তু কিসের উপরে ডিপেন্ড করবে? নাম্বার। কিসের উপরে ডিপেন্ড করবে? নাম্বার অফ সলিউট পার্টিকেল। সলিউট পার্টিকেলের নাম্বার কিরকম আছে, কটা সলিউট পার্টিকেল আছে, কিরকম সলিউট পার্টিকেল আছে, তাই না? সেই জিনিসগুলোর নাম্বারের উপরে যেটা ডিপেন্ড করছে সেটাকে আমরা কি বলবো? কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি বেসিক্যালি আমরা চার ধরনের কলিগেটিভ প্রপার্টি এখানে হচ্ছে পড়বো। ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। থার্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। আর ফোর্থ যেটা আমরা পড়বো সেটা আমরা পড়বো হচ্ছে অসমোটিক প্রেশার। এই চারটে আমরা কলিগেটিভ প্রপার্টি নিয়ে এই চ্যাপ্টারটাতে এর পরের লেকচারটাতেও আজকে আমরা দুটো কলিগেটিভ প্রপার্টি পড়ে নেবো, আর পরের দিন আমরা আরো দুটো কলিগেটিভ প্রপার্টি পড়বো। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর। সেটা হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কিন্তু ওই পোর্শনটাতে যাওয়ার আগেই আমাদের কলিগেটিভ প্রপার্টির জিনিসগুলোকে বুঝতে হবে। তো কলিগেটিভ প্রপার্টি কোনগুলো? আমাদের কোনো দ্রবণে যেই ধর্মগুলো দ্রবণের নেচার কিরকম সেটার উপরে ডিপেন্ড করে না, কিন্তু নেচার আমাদের দ্রবণের মধ্যে দ্রাবের কণার সংখ্যার উপরে ডিপেন্ড করছে, সেই ধরনের যে প্রপার্টি গুলো, সেই প্রপার্টি গুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি হলো কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে এখানে আমরা এমন সমস্ত আহ এসে নিয়ে কথা বলবো, যে সাবস্টেন্স গুলো আমরা যেই দ্রবণে যে দ্রাবক গুলো নিয়ে আমরা কথা বলবো, সেই দ্রাবকগুলো এমন দ্রাবক হবে, যে দ্রাবকগুলো কি হবে? সেই দ্রাবকগুলো এমন দ্রাবক হবে যেগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। সেগুলো কি? যেগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। মানে দ্রাবক কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য মানে কি? তড়িৎ অবিশ্লেষ্য মানে হলো যেগুলো যে দ্রাবকগুলো দ্রবণে গিয়ে ভাঙবে না, যে দ্রাবকগুলো দ্রবণে গিয়ে ভাঙবে না, যেরকম ছিল সেরকমই থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, এবার আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যখনই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য চলে আসবে, তড়িৎ বিশ্লেষ্য চলে আসলে কিন্তু তখন আমাদের ভ্যান ডর ফ্যাক্টর সেখানে চলে আসবে। ভ্যান ডর ফ্যাক্টর আসার আগে অবধি আমরা যে সমস্ত কলিগেটিভ প্রপার্টি গুলো পড়বো, যে সমস্ত কলিগেটিভ প্রপার্টি গুলো পড়বো, সেগুলো কিন্তু আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেই করবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা করবো না। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশারকে আমরা বাংলায় বলি হচ্ছে আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। রিলেটিভ টার্মটা তোমরা জানো, আপেক্ষিক, রাইট?
তো আমরা এটাকে কি বলবো? বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। আচ্ছা, এবার রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার বোঝার আগে ভেপার প্রেশার আমরা আগের দিন ক্লিয়ার করেছি, যদি কেউ না দেখে থাকো আগের দিনের ভিডিওটা তোমরা দেখে নেবে। তো আমরা বাষ্পচাপ কাকে বলে এটা নিয়ে আমাদের আশা করি কোনো কোয়েশ্চেন নেই। তো আমাদের যে কোনো একটা সলিউশনের মধ্যে আমরা কি বলেছিলাম, যে কোনো একটা সলিউশনের আমাদের দুটো কম্পোনেন্ট থাকতে, একটা সলিউট থাকে একটা সলভেন্ট থাকে, একটা সলিউট থাকে একটা সলভেন্ট থাকে, ঠিক আছে? সলিউট থাকে সলভেন্ট থাকে। এবার ধরো আমরা কি বলেছিলাম, যে যদি আমাদের কোনো একটা সলিউশনের মধ্যে আমাদের যেটা সলভেন্টের যেটা প্রেসার থাকবে, সেই সলভেন্টের যেটা বিশুদ্ধ সলভেন্টের বাষ্পচাপ সেটাকে আমরা কি বলবো? পি নট এ। যেটা বিশুদ্ধ আমার সলিউটের বাষ্পচাপ সেটাকে আমরা কি বলবো? পি নট বি। মানে বিশুদ্ধ যেটা আমার দ্রাবকের বাষ্পচাপ সেটাকে আমরা পি নট এ বলছিলাম, আর যেটা বিশুদ্ধ আমার দ্রাবের বাষ্পচাপ সেটাকে আমরা পি নট বি বলছি, ঠিক আছে? এবার এই যে বাষ্পচাপের এই কনসেপ্ট গুলো আমরা আগের দিন বলেছি যে এটা তখনই হবে যখন আমার যে সলিউট আর সলভেন্ট দুটো যখন আমার কি হবে? ভোলাটাইল হবে। যখন কি হবে? ভোলাটাইল। ভোলাটাইল মানে কি? যখন উদবায়ী হবে, রাইট? কি হবে? যখন উদবায়ী হবে, ঠিক আছে? এবার ধরো আমাদের যখন এক দুটো কেসই আমাদের সলিউট সলভেন্ট দুটোই যখন আমাদের ইসে হচ্ছে, দুটোই যখন আমাদের আমরা তোমাদের সলিউট সলভেন্ট দুটোই যখন আমরা হচ্ছে তোমার ভোলাটাইল পাচ্ছি, তখন এটার ক্যালকুলেশন কিরকম করে করে আমরা আগের দিন রাউন্ডস ধরে দেখেছি। কিন্তু ধরো এখন ব্যাপারটা যদি এরকম থাকে, ধরো যে আমাদের যে সলভেন্টটা আছে আমাদের সলিউশনের মধ্যে, সলিউশনের মধ্যে আমাদের যে সলভেন্টটা আছে, সলভেন্টটা হচ্ছে উদ্বায়ী। সলভেন্টটা হচ্ছে উদ্বায়ী, কিন্তু সলিউটটা যেটা, সলিউটটা অনুদ্বায়ী। আমাদের সলভেন্টটা যেটা, সলভেন্টটা হচ্ছে ভোলাটাইল, সলভেন্টটা হচ্ছে উদ্বায়ী। আর আমাদের যে সলিউটটা, সলিউটটা হচ্ছে অনুদ্বায়ী। এবার আমরা আগের দিনই দেখেছি যে যখন যেই যদি কোনো একটা সাবস্টেন্স সেটা যদি আমাদের ভোলাটাইল না হয়, সেটা যদি উদ্বায়ী না হয়, তাহলে সেটার জন্য কিন্তু কোনো বাষ্পচাপ সৃষ্টি হচ্ছে না। সেটার জন্য কি হয় না? সেটার জন্য কিন্তু কোনো বাষ্পচাপের সৃষ্টি হয় না। এবার যখন আমরা আমাদের সলিউটটাকে এখানে অনুদ্বায়ী বলে দিচ্ছি, তার মানে আমরা কি বলছি? যে আমাদের সলিউটটার জন্য কিন্তু কোনো বাষ্পচাপ সৃষ্টি হবে না। যদি আমরা আমাদের সলভেন্টটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি আর আমাদের সলিউটটাকে যদি আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের যে পার্শিয়াল প্রেসার যেটা বি এর জন্য সেটা কিন্তু জিরো চলে আসবে। পার্শিয়াল প্রেসার কিন্তু বি এর জন্য কোনো তখন আমাদের আসবে না। এখন ধরো যদি আমরা এখানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, আমরা যদি এখানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা যদি আমাদের একটা পাত্র হয়, তার মধ্যে ধরো এখানে আমরা আমাদের যে সলভেন্টটা, আমরা সলভেন্টটা নিয়েছি। এবার সলভেন্টটাকে আমরা বললাম যে সলভেন্টটা হচ্ছে উদ্বায়ী, ও ভোলাটাইল। এবার ও যদি ভোলাটাইল হয় তাহলে ওর কি থাকবে? ওর একটা বাষ্পচাপ থাকবে। ওর একটা বাষ্পচাপ থাকবে, আর এই কন্টেনারটার মধ্যে শুধুমাত্র এই আছে, খালি আছে। তাহলে এর যেটা বাষ্পচাপটা হবে, এর বাষ্পচাপ কত হবে? এর বাষ্পচাপ হবে পি নট এ। কেন পি নট? কারণ এখানে পি ছাড়া আর কারুর পার্শিয়াল, আর কারুর প্রেশার কাজে লাগছে না। তো জন্য খালি যেটার প্রেশার লাগছে সেটা কার লাগছে? যেটা সলভেন্টটা, যেটা আমার দ্রাবকটা। তো সেজন্য এটার যে সলভেন্টটার আমাদের যে আমরা প্রেশারটা পাচ্ছি, যে বাষ্পচাপটা আমরা পাচ্ছি, সেটা আমরা খালি এর জন্য পাচ্ছি। সেজন্য এটাকে আমরা কি বলবো? পি নট এ। আর আমরা আগে দেখো কি ধরে নিয়েছি, আমরা এখানে ধরেই নিয়েছি যে আমাদের যে সলিউটটা সেটা অনুদ্বায়ী, আর সলিউটকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমার যদি যদি আমরা দ্রাবটা যদি আমার থাকে, এবার আমার যদি দ্রাবক কোনটা যেটা হচ্ছে বেশি পরিমাণে থাকছে, আর দ্রাবক কোনটা যেটা কম পরিমাণে থাকছে। এবার এখানে যদি আমি বলেই দিই যে আমার দ্রাবটা অনুদ্বায়ী, তার মানে আমি কি বলতে পারি? যে আমার যেটা দ্রাবর কোনো ভেপার প্রেশার নেই।
দ্রাবর তাহলে কোনো ভেপার প্রেশার থাকছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা জিরো বলে দিতে পারি। তার মানে কি পি নট বির কোনো মান থাকছে না, পি নট বির কোনো মান থাকছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আমাদের দ্রাবক আর দ্রাব্য এই দুটোকে মিশিয়ে দিয়ে যদি আমরা আমাদের একটা সলিউশন বানাই, যদি আমরা আমাদের একটা সলিউশন বানাই, তাহলে এখানে তখন কি হবে, তখন এখানে এও যেমন থাকবে বিও থাকবে, এও যেমন থাকবে বিও থাকবে। ঠিক আছে, এও থাকছে তার সাথে বিও থাকছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, আগের দিন যখন আমরা পেপার প্রেশার কাউন্টিং করেছিলাম তখন কি ছিল, এও ছিল বিও ছিল, কিন্তু দুটোই ভোলাটাইল ছিল। কিন্তু এখানে আমরা কি বলছি, এটা খালি ভোলাটাইল, বিটা ভোলাটাইল না। তার মানে এখান থেকে যে বাষ্পীভবনটা হবে সেটা শুধুমাত্র এর হবে, বি এর কিন্তু হবে না। এবার এখানে যেটা কথা যে দেখো এই যে বিটা এর নিচে আরেকটা এ আছে, এদিকে একটা এ আছে, এবার সারফেসের ওপরে কি আছে, এও যেমন আছে বিও আছে, কিন্তু বিটা তো নন ভোলাটাইল, বিটা তো অনুদ্বায়ী। তার মানে কি হবে, বিটা কিন্তু সেখান থেকে উঠতে পারবে না, বিটা কিন্তু সেখান থেকে বাষ্পীভবনও যেমন হতে পারবে না, বাষ্পীভবন না হতে পারলে সেটা ঘনীভবনও হবে না, কন্ডেনসেশনও হবে না। তার মানে কি হবে না, সেখান থেকে বি এর জন্য আমরা কোনো কিন্তু বাষ্পচাপ পাবো না। সেজন্যই সেটাকে আমরা এখানে জিরো দিয়ে ডিনোট করেছি। এবার এক্ষেত্রে যে আমরা এর যে প্রেসারটা পাচ্ছি, এর যে বাষ্পচাপটা পাচ্ছি, এটা কত হচ্ছে পি নট এ। কিন্তু এক্ষেত্রে আমরা যে এর জন্য যে প্রেসারটা পাচ্ছি সেটা কত হচ্ছে পি এ। বি এর জন্য কিন্তু কোনো প্রেসার আমরা পাচ্ছি না, কিন্তু দেখো যে বি এর কোনো প্রেসার তো আমরা পাচ্ছিই না, কিন্তু বি থাকার জন্য কি হচ্ছে, বি থাকার জন্য কিন্তু আমাদের এর যে প্রেসারটা, বি থাকার জন্য আমাদের এর যে প্রেসারটা সেটা কিন্তু কমে যাচ্ছে। বি থাকার জন্য, কারণ যেহেতু বিটা আমরা কি বলেছি যে বাষ্পীভবনটা একটা তোমার সারফেস ফিনোমেনা, একটা পৃষ্ঠতলের ওপরে ডিপেন্ড করে এই ক্যারেক্টারিস্টিকটা। তো যদি এখানে আমার পৃষ্ঠতলের মধ্যে এর সাথে বিও থাকে, আর বি যদি কোনো আমার এখানে ভোলাটাইল না হয়, কোনো বাষ্পচাপ সৃষ্টি না করে, তার মানে কি আমার বাষ্পচাপটা কমে যাচ্ছে। তো আমার টোটাল যে আমার সিস্টেমটা, আমার সলিউট আর সলভেন্টের মিলিত যে সিস্টেমটা, তার প্রেশারটা কি হচ্ছে, তার বাষ্পচাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কেন, কারণ বি হচ্ছে নন ভোলাটাইল, বি আমার ভোলাটাইল হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এই টোটাল সিস্টেমটার আমরা যে প্রেশারটা পাচ্ছি সেটা কত হচ্ছে পি এ। সেটা কি হচ্ছে, এর আংশিক চাপ। এর কিন্তু আংশিক চাপ হবে, এর কিন্তু পূর্ণ চাপ কেন হবে না, কারণ এখানে কিন্তু সিস্টেমে এর সাথে বিও আছে। বি ভোলাটাইল নাই হতে পারে, কিন্তু তার জন্য কিন্তু এটার যে টোটাল যেটা প্রেশারটা সেটা কিন্তু খালি এর একার বলে কনসিডার হবে না। সিস্টেমে যেহেতু এর সাথে বিও আছে, সেজন্য এটাকে কিন্তু আমরা পি নট এ বলতে পারবো না। পি নট এ কখন হবে, যখন শুধুমাত্র বিশুদ্ধ এ থাকবে। এখানে কিন্তু এর সাথে বিও আছে, সেজন্য এটাকে আমরা পি নট এ বলবো না, এটাকে আমরা শুধুমাত্র পি এ বলবো। ঠিক আছে। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এমনিও জানি যে কোনো একটা দ্রবণের যখন যে আমার দ্রাবক বা আহ দ্রাব্য যেটাই থাকবে, সেটার যেটা এমনি সেটা বিশুদ্ধ অবস্থায় সেটার যেটা বাষ্পচাপটা থাকবে, সেটা যদি কারোর সাথে মিশ্রিত অবস্থায় থাকে, তাহলে কিন্তু বাষ্পচাপটা কমে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের পি নট এ যেটা, পি নট এটা কিন্তু আমাদের পি এর থেকে বড়, এটা কিন্তু আমরা বলতেই পারি যে পি নট এটা আমাদের পি এর থেকে বড়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে আমরা বলতে পারছি। আচ্ছা, এর আগের দিন যখন আমরা রাউন্ডস ল পড়েছিলাম, এর আগের দিন রাউন্ডস লতে আমরা কি পড়েছি, রাউন্ডস লতে আমরা পড়েছি, রাউন্ডস লতে আমরা পড়েছি যে কোনো একটা স্থির উষ্ণতায়, কোনো একটা স্থির উষ্ণতায় আমাদের কোনো একটা দ্রবণের দ্রাব্য বা দ্রাবকের বাষ্পচাপ, আংশিক বাষ্পচাপ যেটা হবে, সেই আংশিক বাষ্পচাপটা কত হবে সেটা নির্ভর করবে হচ্ছে সেই দ্রাব্য বা দ্রাবকের মোল ফ্র্যাকশনটার উপরে, তার মোল ভগ্নাংশটার উপরে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে আমরা তো বলেই দিলাম যে বি এর তো কোনো মোল ফ্র্যাকশন এখানে নেই, মোল ফ্র্যাকশন না, বি এর তো এখানে কোনো পেপার প্রেশার কাজ করছে না। তাহলে যদি আমরা এ এর পেপার প্রেশারটা এখান থেকে ক্যালকুলেট করতে চাই, তাহলে এটাকে আমরা কি বলবো, PA is equals to P naught A into mole fraction of A. PA is equals to P naught A into mole fraction of A. এই ফর্মুলাটাও কিন্তু আমরা আগের দিন পড়েছিলাম। এখানে আমরা কে এর মান সেখানে পি এর সাথে ক্যালকুলেট করেছিলাম, তারপরে মোল ফ্র্যাকশনটাকে আমরা ওয়ান এর সাথে ইকুয়াল করেছিলাম, সেখান থেকে আমরা কিন্তু এই ফর্মুলাটা পেয়েছিলাম। এখান থেকে আমরা যেটা এই
জায়গাটা থেকে যেটা আমরা আরেকটা কথা বলতে পারি, আমরা কি বলতে পারি যে আমাদের যেটা একটা দ্রবণের মধ্যে আমাদের যে দ্রাবকের বা দ্রাবের যেটা আমাদের আংশিক চাপ হবে সেটা কি হবে, বিশুদ্ধ সেই দ্রাবক বা দ্রাবকের বিশুদ্ধ সেই দ্রাবক বা দ্রাবকের যে বাষ্পচাপ সেটা, আর সেই দ্রবণে সেই দ্রাবক বা সেই দ্রাবের যে মোল ভগ্নাংশ, কতটা মোল ভগ্নাংশ সেটা সেখানে প্রেজেন্ট আছে সেটার গুণফলের সাথে সমান হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা আগের দিন পেয়েছিলাম যে PA ইজ ইকুয়ালস টু পি নট এ ইন্টু জাই অফ এ। ক্লিয়ার? এখান থেকে কিন্তু এই জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারছি। এবার এখান থেকে যদি আমরা পিটি, যেটা যদি আমরা টোটাল প্রেশার ক্যালকুলেট করতে চাই, টোটাল প্রেশার কি হয়, পি অফ এ প্লাস পি অফ বি, রাইট? কিন্তু এখানে দেখো টোটাল প্রেশার কিন্তু খালি পি অফ এর জন্যই আসবে, পি অফ বির জন্য কিন্তু এখানে কোনো প্রেশার আসছে না। ঠিক আছে? তাহলে টোটাল প্রেশার এখানে কিন্তু পিবির জন্য কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে টোটাল প্রেশার কত হবে, পি নট এ সাই এ। বোঝা গেল? তাহলে এই যে ফর্মুলাটা এখান থেকে আমরা পাচ্ছিলাম রাউন্ডস ল থেকে, পি অফ এ ইজ ইকুয়ালস টু পি নট এ সাই এ, এটা দিয়ে দেখি আমরা কোনো একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি কি পারি না। তাহলে আমরা পি অফ এ কে কি বললাম, পি নট এ সাই এ। ওকে, এবার দেখো আমরা কি বলেছি, আমরা সলিউটটাকে কি বলেছি, সলিউটটাকে আমরা বলেছি যে নন ভোলাটাইল, সলিউটটার কোনো বাষ্পচাপ নেই। তাহলে কি আমরা এখান থেকে তো আমরা এই যে ফর্মুলাটা পাচ্ছি, এখানে তো আমরা খালি সলভেন্টটাকে নিয়ে ডিল করছি। তাহলে আমাদের যে যে একটা নন ভোলাটাইল সলিউট দেওয়ার জন্য আমাদের যে সলিউশনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটার যে পেপার প্রেশারটা কমে যাচ্ছে, সেটার সাথে আমরা তাহলে একটা সলিউটেরও আমাদের একটা সম্পর্ক বের করতে হবে, সলিউটের মোল ভগ্নাংশেরও একটা সম্পর্ক বের করতে হবে, তাই না? আমরা কি বলেছি, আমাদের সিস্টেমে দুটো কম্পোনেন্ট আছে, একটা সলভেন্ট আর একটা সলিউট। সলভেন্টের যে মোল ফ্র্যাকশন আর সলিউটের যে মোল ফ্র্যাকশন, সে দুটোকে যোগ করলে কত হয় আমরা জানি, সে দুটোকে যোগ করলে 1। এখানে আমরা দুটোই আছে ধরেছি, তাহলে আমাদের সলভেন্টের মোল ফ্র্যাকশন আর সলিউটের মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু কত, 1। এখানে আমাদের কি আছে, খালি সলভেন্টের মোল ফ্র্যাকশন। তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন যদি আমরা এখান থেকে বার করি তাহলে এটা কত হবে, 1 মাইনাস সলিউটের মোল ফ্র্যাকশন, এটা আমরা এখান থেকে পাচ্ছি 1 মাইনাস সলিউটের মোল ফ্র্যাকশন। তবে এই জিনিসটাকে যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো, তাহলে হবে PA is equals to P naught A into 1 minus concentration na, 1 minus mole fraction of B. Okay, 1 minus mole fraction of B. এবার যদি এটাকে আমরা এখানে গুণ করে দিই তাহলে এটা কত হবে, PA is equals to P naught A minus P naught A psi B. Okay, এবার এই যে জিনিসটা, এবার এই জিনিসটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, পি নট এটাকে যদি এদিকে নিয়ে আসি, যদি এটাকে আমরা একটু সাজিয়ে টাজিয়ে লিখি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি নট এ মাইনাস পি এ ইজ ইকুয়ালস টু পি নট এ সাই বি। ঠিক আছে? এবার এখান থেকে যদি পি নট এটাকে আমরা এটা এদিক থেকে সরিয়ে দিই তাহলে এদিকে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে ভাগ অবস্থায় চলে আসবে। তাহলে দেখো আমরা প্রেশারটা বা তোমার যেটা বিশুদ্ধ অবস্থায় যেটা pressure, যেটাকে আমরা পি নট এ বলছি বা যেটা আংশিক চাপ, সেটার সাথে কিন্তু আমরা সলিউটের যে মোল ফ্র্যাকশন সেটার একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে পি নট এ মাইনাস পি অফ এ বাই পি নট এ ইকুয়ালস টু 5। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকেই বলা হয় হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশারের ফর্মুলা। আচ্ছা, রিলেটিভ লোয়ারিং আমরা কেন বলছি, আমরা রিলেটিভ লোয়ারিং কেন বলছি এই জিনিসটাকে আমাদেরকে একটু বুঝতে হবে। তো রিলেটিভ লোয়ারিং আমরা কেন বলছি, আমরা কি দেখলাম যে সলিউটটা যেই পরিমাণে আমরা দিচ্ছি, একটা অনুদ্বায়ী সলিউট একটা যদি আমরা একটা সলভেন্টের সাথে মিশিয়ে একটা সলিউশন তৈরি করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সিস্টেমের প্রেশারটা কিন্তু ডিক্রিজ করছে, তাই না? তো সেই সিস্টেমের যে প্রেশারটা ডিক্রিজ করছে সেটা কতটা ডিক্রিজ করছে, সেটা কিভাবে ডিক্রিজ করছে, সেই জিনিসটা যে ফর্মুলাটার সাহায্যে আমরা বের করতে পারি সেটা হচ্ছে এটা। এবার এটাকে আমরা রিলেটিভ লোয়ারিং কেন বলছি, দেখো পি নট এটা ছিল একদম ফার্স্টে, যেটা আমার
এই যে এক্ষেত্রে যেটা আমার এর যেটা বিশুদ্ধ আমার যেটা এই বিশুদ্ধ এর আমার যে চাপটা ছিল, বাষ্প চাপটা ছিল, সেটা ছিল আমার পি নটে। আর তারপরে এটা আমার বি এর সাথে যখন মিশে গেল, বি এর সাথে মিশে যাওয়ার পরে বি এর তো কোনো বাষ্পচাপ হচ্ছে না, কিন্তু এর বাষ্পচাপটা বি কি করলো, কমিয়ে দিল। তা তখন আমার যে এর যে আংশিক চাপটা হচ্ছে সেটা কত হচ্ছে, পি এ। তাহলে পি নট এ থেকে পি এ যদি আমি বিয়োগ করি, তাহলে আমি কি পাচ্ছি, যে আমার প্রেসার কতটা কমলো, আমার বাষ্পচাপটা কতটা কমলো, কার রেসপেক্টে, কার, এটাকে আমরা কি দিয়ে ভাগ করেছি, পি নট এ দিয়ে, মানে কার রেসপেক্টে আমরা দেখছি, এটাকে আমরা দেখছি কার রেসপেক্টে, যেটা আমার বিশুদ্ধ আমার এর যেটা বাষ্পচাপ ছিল তার রেসপেক্টে, সেটাকে আমরা রিলেটিভ বলছি। রিলেটিভ বা আপেক্ষিকতা আমরা কাকে বলি, আমরা যখন একটা জিনিসের সাপেক্ষে কোনো একটা জিনিসকে দেখি, তাই না? তাহলে আমরা যে যে জিনিসটা আমাদের ফার্স্টে ছিল, যেটা আমাদের বিশুদ্ধ যেটা, তার যেটা আমাদের ভেপার প্রেশার ছিল, সেটার সাপেক্ষে আমি কি দেখছি, যে কতটা ভেপার প্রেশার আমার কমলো, সেটার সাপেক্ষে আমি কি দেখছি, কতটা ভেপার প্রেশার আমার কমলো। সেই জন্যই এই জিনিসটাকে আমরা কি বলছি, রিলেটিভ লোয়ারিং। এই জায়গাটাতে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পি নট এ মাইনাস পি এ, মানে কি, পেপার প্রেশারটা কমছে, মানে লোয়ারিং অফ পেপার প্রেশার। এবং কি বলছে, রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশার, মানে এই যে পেপার প্রেশারটা কমছে, সেটা কার সাপেক্ষে কমছে, যেটা একদম ফার্স্টে যেটা আমাদের বিশুদ্ধ যেটা এ ছিল, সেই বিশুদ্ধ এর যেটা আমার বাষ্পচাপটা ছিল, সে পি নট এ, সেটার সাপেক্ষে এটা কমছে। ওই জন্য এটাকে আমরা কি বলছি, রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশার। আর রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেশার কার সাথে সম্পর্কযুক্ত, কার সাথে ইকুয়াল, আমার কত মোল, কত মোল ফ্র্যাকশন আমার সেটার মধ্যে, আমার সেই দ্রবণের মধ্যে কত মোল ফ্র্যাকশন আমার হচ্ছে এমন দ্রাবের অণু আছে, যে দ্রাবের অণুগুলো হচ্ছে আমার তোমার কোন রকমের দ্রবীভূত, সেখানে বাষ্পীভূত কিন্তু হচ্ছে না, বাষ্পীভবন সেখানে হচ্ছে না, সেটার কোন রকমের কোনো প্রেসার সেটা দিচ্ছে না, সেটার যেটাকে আমরা কি বললাম, এটা অনুদ্বায়ী, তাই না, এটা ভোলাটাইল না। সে যেই আমার নন ভোলাটাইল আমার যে সলিউটটা, সেই সলিউটের মোল ফ্র্যাকশনের সাথে কি হচ্ছে, আমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা কিন্তু আমার সম্পর্কযুক্ত হচ্ছে। তো এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে আমরা কি বলি, এই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার কার সাথে সমান হয়, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার সমান হয় হচ্ছে আমার কতটা পরিমাণ, আমার কত মোল ফ্র্যাকশন হচ্ছে সেই সলিউশনের মধ্যে নন ভোলাটাইল সলিউট আছে, তার নাম্বারের সাথে সেটা হচ্ছে আমার ডিপেন্ড করে। ঠিক আছে? তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটাকে আমরা কি বলবো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলে নেবো। ঠিক আছে, বোঝা গেল এতদূর? এবার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বোঝার পরে এর পরে যে জিনিসটা আমরা করব, সেটা হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। আচ্ছা, আমরা আগে যখন দেখলাম যে দেখো কোনো একটা সলিউশনে একটা সলভেন্ট যদি পিওর হয়, সলভেন্টটা যদি আমার ভোলাটাইল হয়, তাহলে তার কি একটা বাষ্পচাপ থাকবে, সেটা পি নট এ। কিন্তু বিটা আমার কি হচ্ছে, বিটা আমার হচ্ছে হলো অনুপ্রাস, তার জন্য আমার কিন্তু কোনো বাষ্পচাপ সৃষ্টি হচ্ছে না। এবার এলিভেশন ইন বয়লিং পয়েন্ট যখন আমরা করব, সেখানেও কিন্তু আমরা এই সেম কনসেপ্ট দিয়ে এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এবার আমাদের এখানে যেটা জানতে হবে, যে বয়লিং পয়েন্টটা কি বলছে, বয়লিং পয়েন্টটা কখন, বয়লিং পয়েন্ট আমরা কখন বলবো, যে ধরো যেই মুহূর্তে, ধরো যেমন বয়লিং পয়েন্ট মানে কি, যেই পয়েন্টটা থেকে হচ্ছে বয়েল হওয়াটা শুরু হবে, যেই পয়েন্টটা থেকে হচ্ছে বয়েল হওয়াটা স্টার্ট হবে, সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্টটাকে আমরা কিরকম করে তোমার ডিসক্রাইব করতে পারবো, যে যেমন ধরো যদি কোনো একটা কন্টেনার থাকে, এখানে একটা সাবস্টেন্স আছে, ঠিক আছে, একটা সাবস্টেন্স আছে এখানে। বয়লিং পয়েন্ট আমি কখন বলবো, যখন এই কন্টেনারটার ভেতরের যে ভেপার প্রেশার, এই সলিউশনটার যে ভেপার প্রেশার, সেই সলিউশনটার ভেপার প্রেশার যখন বাইরের অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সমান হবে, সেই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, বয়লিং পয়েন্ট। আমরা কাকে বলছি, যেই উষ্ণতায় কোনো
দ্রবণের বাষ্পচাপ পারিপার্শ্বিক চাপের সাথে, পারিপার্শ্বিক চাপ মানে অ্যাটমসফেরিক প্রেসার, পারিপার্শ্বিক চাপের সাথে সমান হয় সেই উষ্ণতাকে বয়েলিং পয়েন্ট বলে। সেই উষ্ণতাকে কি বলে? বয়েলিং পয়েন্ট বলে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা এখান থেকে আমরা বয়েলিং পয়েন্টের তাহলে একটা ক্ল্যারিটি আমরা পাচ্ছি। এবার এখানে আমরা কি বলছি? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এলিভেশন মানে কি? বাড়া। তো এটাকে যখন আমরা বলবো যে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, সেটাকে আমরা কি বলবো? স্ফুটনাঙ্কের, বয়েলিং পয়েন্টকে স্ফুটনাঙ্ক বলা হয়। স্ফুটনাঙ্কের উন্নয়ন। কোনো জিনিস যদি বাড়ছে সেই জিনিসটাকে আমরা বলবো উন্নয়ন, আর সেটা যখন যদি কিছু কমে সেই জিনিসটাকে আমরা কি বলবো? অবনমন। ঠিক আছে? মানে ফ্রিজিং পয়েন্টের একটা কনসেপ্ট এরপরে আসবে, সেটাকে আমরা তখন আমরা সেখানে অবনমন টার্মটা ইউজ করবো। এখানে যেহেতু স্ফুটনাঙ্কটা আমরা কি বলছি? বাড়ছে, তখন সেটাকে আমরা কি বলছি? স্ফুটনাঙ্কের উন্নয়ন। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট যে জিনিসটা, তো এলিভেশন ইন বয়েলিং পয়েন্টটা আমাদের কিরকম করে হচ্ছে। ওকে, তাহলে আমরা যখন বলছিলাম যে আমরা এক্ষেত্রেও সেম জিনিস কনসিডার করবো, যতক্ষণ আমরা কলিগেটিভ প্রপার্টি করব আমরা সেম জিনিস কনসিডার করব যে আমাদের যে সলভেন্টটা আছে, সলভেন্টটা হচ্ছে উদ্বায়ী, সলভেন্টটা হচ্ছে ভোলাটাইল, কিন্তু আমাদের যে সলিউটটা, আমাদের যে দ্রাবটা, দ্রাবটা হচ্ছে অনুদ্বায়ী। ঠিক আছে? নন ভোলাটাইল। এটা ধরেই আমরা হচ্ছে সবগুলো কেস এখানে কনসিডার করব। ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমরা আমাদের যে সলভেন্টটা নিয়েছি, আমাদের যে দ্রাবকটা নিয়েছি, আমাদের দ্রাবকটা হচ্ছে এটা, আমাদের দ্রাবকটা হচ্ছে এটা, দ্রাবককে আমরা এ দিয়ে ডিনোট করছি, তো আমাদের দ্রাবকটা হচ্ছে এটা। আর কি হচ্ছে? আমাদের দ্রাবের, তাহলে যদি আমাদের দ্রাবকটা এটা হয়, আমাদের দ্রাবকটাকে আমরা কি বলছি? উদ্বায়ী। তাহলে আমাদের দ্রাবকের কি হবে? আমাদের দ্রাবকের একটা বিশুদ্ধ অবস্থা, এটা খালি এ আছে, তাহলে এই অবস্থায় এর যেটা বাষ্প চাপটা, এটা কি হবে? পি নট এ। কত হবে? পি নট এ। এটার সাথে কি আছে? বি আছে। এটার সাথে কি আছে? বি আছে। কিন্তু আমরা কি বললাম? যে বি এর কিন্তু, বিটা কিন্তু নন ভোলাটাইল। বিটা কি? নন ভোলাটাইল। এটা নন ভোলাটাইল। আর যদি কোনো একটা সাবস্টেন্স আমার নন ভোলাটাইল হয়, আর নন ভোলাটাইল হলে কি হবে? ওটার বাষ্পচাপ কি হবে? ওটার বাষ্পচাপ কি হবে? জিরো। ওটার বাষ্পচাপ কি হবে? জিরো হবে। তাহলে আমার এই সলিউট আর সলভেন্ট, এই দুটো যদি আমার একসাথে মিশে গিয়ে একটা সলিউশন তৈরি করে, একটা সলিউশন যদি এই দুটো একসাথে মিলে তৈরি করে, তাহলে এর পৃষ্ঠতলে কি থাকবে? যেমন এও থাকবে, তেমন বিও থাকবে। এও যেমন থাকবে তেমন বিও থাকবে, তাই না? এও যেমন থাকবে বিও থাকবে। কিন্তু এখান থেকে কি হবে? খালি এটা আমার উঠবে, তার মানে এরই বাষ্পীভবন হবে, এর বাষ্পীভবন হলে এরই ঘনীভবন হবে। তার মানে এই সিস্টেমটা থেকে আমরা যেই বাষ্পচাপটা পাবো, সেই বাষ্পচাপটা আমরা কার জন্য পাবো? বাষ্পচাপটা আমরা খালি এর জন্য, বি এর জন্য কিন্তু আমরা কোনো বাষ্পচাপ পাবো না। এইবার এখানে যেটা ব্যাপারটা আমরা কি বললাম? বয়লিং পয়েন্ট কি? যখন আমার সলিউশনটার যেটা ভেপার প্রেশার, সেই ভেপার প্রেশার আমার এনভায়রনমেন্টাল প্রেশার, মানে আমার বাইরের যেটা প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশারের সাথে যখন আমার সমান হবে, সে দুটো যখন সমান হবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট। এবার ভেতরে যদি আমার প্রেশারটা খালি এর জন্য আসে, বির জন্য যদি আমার কোনো রকম ভেপার প্রেশার নাই হয়, তাহলে এখান থেকে যে টোটাল প্রেশারটা আমি পাবো পিটি, যেটা হওয়া উচিত ছিল পি অফ এ প্লাস
পি অফ বি সেটা কার জন্য আসবে? সেটা খালি পি অফ এর জন্য আসবে। মানে পিটিটা আমার কি আসবে? খালি পি অফ এর জন্য আসবে। কেন? কারণ পিভিটা আমার কি আছে? পিভিটা আমার জিরো আছে, তাই না? পিভিটা আমার জিরো আছে। এই জন্য যেটা আমি আমার প্রেশারটা পাবো, সেই প্রেশারটা আমি খালি কার জন্য পাবো? সেই প্রেশারটা আমি খালি এর জন্য পাবো, বি এর জন্য কিন্তু আমি পাবো না। তাহলে কি হবে? এবার এক্ষেত্রে দেখো যে বিটা কিন্তু এখানে যেটা আমরা আগের কেসেও করেছিলাম, যে বিটা কিন্তু এখানে তোমার ভোলাটাইল না। সেজন্য বিটা কি হচ্ছে? বি এর জন্য কোনো বাষ্পচাপ তৈরি হচ্ছে না। বি নিজে তো কোনো বাষ্পচাপ তৈরি করছেই না, এর বাষ্পচাপটাকেও বাধা দিচ্ছে। সেই জন্য কি হচ্ছে যে গোটা যে সিস্টেমটা আমার, যে গোটা সলিউশনটা, সলিউশনের বাষ্পচাপটা আমার কি হচ্ছে? বাষ্পচাপটা কিন্তু আমার কমে যাচ্ছে। তাহলে যদি আমার সলিউশনের বাষ্পচাপটা কমে যায়, তাহলে তখন কি করতে হবে? তখন আমাকে এখানে হিট দিতে হবে। তখন আমাকে এখানে কি করতে হবে? হিট দিতে হবে। এবার যদি আমি সেখানে তাপমাত্রা দিই, তাপমাত্রা দিলে কি হবে? তখন সেখান থেকে ভেতরের এটা আরো তাড়াতাড়ি তখন আমার ভেপারাইজ করবে, করে গিয়ে আমার ভেতরের যে ভেপার প্রেশারটা সেটা তখন বাইরের প্রেশারটার সাথে সমান হবে। যদি সেটা না হয়, সেটা না হওয়া পর্যন্ত কিন্তু আমার যেটা বয়লিং পয়েন্ট, সেই বয়লিং পয়েন্ট কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। কতক্ষণ অব্দি অ্যাচিভ করতে পারবো না? যতক্ষণ অব্দি আমার যে সলিউশনটা, তার ভেপার প্রেশারটা বাইরের যে অ্যাটমসফেরিক প্রেশার তার সাথে সমান হচ্ছে। আর সেই জিনিসটাতে বাধাটা কে দিচ্ছে? বাধা দিচ্ছে হচ্ছে আমার বিটা। বাধা কে দিচ্ছে? বাধা দিচ্ছে হচ্ছে বি। ঠিক আছে? বি কোনটা? আমার সলিউটটা। এই সলিউটটা কি? আমার দ্রাবক। দ্রাবক নন ভোলাটাইল। ঠিক আছে? এবার এই জিনিসটাকে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি সেটাকে আমরা এলিভেশন কেন বলছি? কারণ এটার জন্য যেটা স্ফুটনাঙ্ক হওয়া উচিত ছিল, এই জিনিসটাকে আমরা, এটাকে আমরা ক্লোজ করি। তাহলে এক্ষেত্রে এখানে যে বাষ্পচাপটা আমরা পাচ্ছি পি নট এ, তাহলে এই পি নট এটা কি হবে? ইজিলি অ্যাটমসফেরিক প্রেশারের সাথে হচ্ছে তোমার ইকুয়াল হতে মানে পারবে, বয়লিং পয়েন্টটা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। কিন্তু বিটা এখানে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে? বিটা মিশে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে এটার ভেতরে যে ভেপার প্রেশারটা সেটা তো কম তৈরি হচ্ছে। ওই জন্য সেটার কি বাইরের যে অ্যাটমসফেরিক প্রেশার সেটা যদি সমান হতে কি হবে? বেশি সময় লাগবে, বেশি টেম্পারেচার লাগবে। সেজন্য এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলছি? স্ফুটনাঙ্কের উন্নয়ন। মানে আমার বয়লিং পয়েন্টটা কি হবে? বেড়ে যাবে। এখানে যত আমার বয়লিং পয়েন্ট আসবে, যে টেম্পারেচারটা আমার এখানে আসবে বয়লিং পয়েন্ট, সেখান থেকে এখানে আমার বয়লিং পয়েন্টটা অবভিয়াসলি বেশি চলে আসবে। কারণ এখানে আমার অনেক বেশি টেম্পারেচার লাগবে এই ভেতরের অ্যাটমসফেরিক প্রেশারটাকে বাইরের অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সমান করতে। ঠিক আছে? এই জিনিসটাকে ধরো যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাতে চাই, তাহলে এটাকে আমরা কিরকম করে দেখাতে পারি? ধরো যদি একটা গ্রাফের মাধ্যমে এটাকে আমরা দেখাতে চাই, তাহলে ধরো যদি এদিকে আমরা এটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করি, উম, আর এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস কনসিডার করি, তাহলে এদিকে ধরো যদি আমরা টেম্পারেচার নিই, আর এদিকে ধরো আমরা নিলাম হচ্ছে ভেপার প্রেশার। এদিকে আমরা নিচ্ছি হলো ভেপার প্রেশার। ঠিক আছে? তাহলে আমাদের ধরো এই সময় যখন খালি একমাত্র আমাদের থ্রু যেটা আমাদের সলভেন্টটা, সেই সলভেন্টের আমাদের যেটা প্রেশারটা ছিল, যে বাষ্পচাপটা ছিল, সেই বাষ্পচাপটা কি হবে? বেশি হবে। সেই বাষ্পচাপটাকে ধরো আমরা এরকম করে ডিনোট করছি, কারণ টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাষ্পচাপটা আমাদের বাড়বে। তো সেখানে টেম্পারেচার বাড়ছে যখন, তার সাথে বাষ্পচাপটা কি হচ্ছে? বাড়ছে। এবার এটার সাথে দেখো, যখন আমরা এখানে এই এই কন্ডিশনটা নিলাম, এই কন্ডিশনটা, এটা আমার ফার্স্ট কন্ডিশন যেটার গ্রাফটা আমি এখন আঁকলাম। আর এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন, যখন আমার এই সলভেন্টের সাথে একটা অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত আছে। তো সেই অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত হওয়ার ফলে কি হবে? আমার যেটা সলিউশনটা থাকবে, সেই সলিউশনে আমার ভেপার প্রেশারটা কি হবে? কম হবে। কি হবে? এটা কম হবে, তাই না? ধরো এটাকে যদি আমরা ধরি যে এটা হচ্ছে লিমিটটা, মানে এই লিমিটটার পরে এটা হচ্ছে বয়েল হতে শুরু করবে। তার মানে কি? এটা আমার বয়লিং পয়েন্ট। এটা আমার কি হচ্ছে? এটা আমার বয়লিং পয়েন্টটা হচ্ছে। এবার দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি আমরা এই টেম্পারেচার, ধরো এই টেম্পারেচারটা যদি আমরা ধরি, তাহলে এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে এই টেম্পারেচারে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে কি দেখতে পাবে? যে এটার ভেপার প্রেশারটা কিন্তু কম, কিন্তু এটার ভেপার প্রেশারটা কি হচ্ছে? বেশি হচ্ছে। এটার ভেপার প্রেশারটা কম, কিন্তু এটার ভেপার প্রেশারটা কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি? যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা, অবশ্যই যেটা আমার
ট্রু সলিউশন হবে, সেই ট্রু সলিউশনের আমার যেটা ভেপার প্রেশার, সেটা আমার যেটার মধ্যে একটা নন ভোলাটাইল সলিউট মেশানো আছে, তার যে সেটা থাকবে, সে তার যে ভেপার প্রেশারটা থাকবে সেটার থেকে সবসময় হচ্ছে বেশি হবে। তাহলে এবার এই ক্ষেত্রে ধরো এই যে টেম্পারেচারটা, যেটা আমার ট্রু সলিউশনের ক্ষেত্রে, এটা ধরো আমার ট্রু সলিউশনের ক্ষেত্রে যে টেম্পারেচারটা আমার বয়লিং পয়েন্ট, সেটাকে যদি আমরা টিবি নট ধরলাম, ট্রু সলিউশন, তাই না? সেই জন্য সেটাকে আমরা টেম্পারেচার অফ বয়লিং নট, নট মানে কেন? কারণ সেখানে খালি হচ্ছে আমার সেই সলভেন্টটাই আছে, তার মধ্যে কিন্তু কোনো আমার সলিউট দ্রবীভূত নেই। আর এটা হচ্ছে সেটার জন্য যেটার মধ্যে আমাদের সলভেন্টটার সাথে একটা নন ভোলাটাইল সলিউটে মিশ্রিত আছে। তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য যে টেম্পারেচারটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে টিবি। সেটাকে আমরা বলবো হচ্ছে টিবি। ঠিক আছে? তাহলে আমাদের এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, আমাদের যে টেম্পারেচারটা বাড়ছে, টেম্পারেচারটা এখানে যতটা ছিল, এখানে কি হলো? টেম্পারেচারটা আমাদের কি হলো? বাড়লো। তাহলে এই যে টেম্পারেচারটা বাড়ছে, এই টেম্পারেচার বাড়াটাকেই আমরা কি বলবো? এই টেম্পারেচার বাড়াটাকেই আমরা বলবো হচ্ছে এলিভেশন। এলিভেশন মানে কি? বেড়ে যাওয়া। এই জন্য এটাকে আমরা কি বলছি? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এই জায়গাটাকে আমরা কি বলছি? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। ঠিক আছে? তাহলে এই এদের দুটোর মধ্যে বড় কোনটা? টিবিটা বড়, টিবি নটটা ছোট। তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমরা কি বলবো? টিবি মাইনাস টিবি নট, বা টিবি আর টিবি নটের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমরা ডেল্টা টিবি দিয়ে বোঝাতে পারি। আমরা এখন জানি যে দুটো জিনিসের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা ডেল্টা দিয়ে বোঝাতে পারি। এবার এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমরা কি বলতে পারি? সেই ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে ডেল্টা টিবি। ঠিক আছে? এবার দেখা গেছে যে এই যে ডেল্টা টিবিটা কার সাথে প্রপোর্শনাল? এই ডেল্টা টিবিটা হচ্ছে স্মল হাতের এম, যেটাকে আমরা কি বলি? মোলালিটি। এটাকে আমরা কি বলি? মোলালিটি। মোলালিটি। এই ডেল্টা টিবিটা দেখা গেছে, এই ডেল্টা টিবিটা হচ্ছে মোলালিটির সাথে কনস্ট্যান্ট। ডেল্টা টিবিটা মোলালিটির সাথে কনস্ট্যান্ট। আচ্ছা, মোলালিটি আমরা কাকে বলি? মোলালিটিটা আমাদের করা হয়নি আগে। মোলালিটি আমরা কাকে বলি? মোলালিটি হচ্ছে যে আমাদের কোনো একটা সলভেন্ট, আমাদের ধরো যখন আমরা কোনো একটা সলভেন্টকে কেজিতে নেব, আমাদের এক পার কেজি সলভেন্টের মধ্যে কতটা পরিমাণে, কত গ্রাম অণু আমাদের সলিউট, দ্রবীভূত আছে, সেই যে ফিগারটা, সেই যে রাশিটা, সেটাকে আমরা কি বলবো? মোলারিটি বলবো। মোলারিটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি সলিউট মানে কত মোল আমাদের সলিউট আছে, সলিউট প্রেজেন্ট ইন মোলস, মানে কতটা সলিউট আছে কিসের মধ্যে? আমাদের মাস অফ সলভ, আমাদের দ্রাবকের মধ্যে। কিসে? ইন কেজি। তাহলে আমাদের 1 কেজি কোনো সলিউশনের মধ্যে আমাদের যতটা পরিমাণ সলিউটের মোল দ্রবীভূত থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মোলালিটি। এর মধ্যে একটা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মোলাল দ্রবণ। সেটাকে আমরা বলি হচ্ছে মোলাল দ্রবণ। মোলাল দ্রবণ কাকে বলে? মোলাল দ্রবণ হচ্ছে যে আমার 1 কেজি সলভেন্টের মধ্যে, আমার 1 কেজি দ্রাবকের মধ্যে, 1 কেজি দ্রাবকে য- 1 কেজি দ্রাবকের মধ্যে যখন মোলাল, ঠিক আছে, 1 কেজি দ্রাবকের মধ্যে 1 গ্রাম অণু সংখ্যক দ্রবীভূত থাকলে তাকে মোলালিটি বলবো। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের যে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, যেটা ডেল্টা টিবি যেটাকে আমরা বলছি, সেই ডেল্টা টিবিটা কি হচ্ছে? সেটা মোলালিটির সাথে
প্রপোর্শনাল হচ্ছে। মানে আমাদের মোলালিটি যত বাড়বে আমাদের সলভেন্টটার মধ্যে, মানে আমাদের কেজি অফ সলভেন্ট নিয়েছি, সেই 1 কেজি সলভেন্টের মধ্যে আমাদের যতটা হচ্ছে বাড়বে, আমাদের কি কোনটা বাড়ছে, যতটা আমাদের মোলালিটির মধ্যে আমাদের কোনো একটা সলভেন্টের মধ্যে 1 কেজি সলভেন্ট যদি আমরা নিচ্ছি, সেটার মধ্যে আমাদের কত মোলস অফ সলিউট বাড়ছে, সেটা কিন্তু সলিউটের নাম্বারের উপরে ডিপেন্ড করছে। কার উপরে ডিপেন্ড করছে? সলিউটের নাম্বারের উপরে ডিপেন্ড করছে। তো সেই জিনিসটাকে আমাদের, মানে আমাদের যে এলিভেশন ইন বয়লিং পয়েন্টটা, সেটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? মোলালিটির সাথে। তো মোলালিটিটাকে আমরা বললাম যে সলিউট পার্টিকেলস, মানে আমাদের সেটা দ্রবীভূত থাকছে, কিন্তু এক্ষেত্রে সেটা কি হবে? সেটা কিন্তু নন ভোলাটাইল সলিউট পার্টিকেল হবে। সেটাকে আমরা কি লিখবো? ডেল্টা টিবি ইজ প্রপোর্শনাল টু নন ভোলাটাইল solute in moles by mass of solvent in kg, মাস অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে? তো এই জিনিসটাকে দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট হচ্ছে করতে পারছি। ওকে, এবার টিবি থেকে আমরা কি পেলাম? যে ডেল্টা টিবি ইজ প্রপোর্শনাল টু মোলালিটি। ডেল্টা টিবি ইজ প্রপোর্শনাল টু মোলালিটি। তাহলে এটাকে যদি আমরা লিখি যে ডেল্টা টিবি ইজ প্রপোর্শনাল টু মোলালিটি, মোলালিটিকে আমরা ছোট হাতের এম দিয়ে লিখি, মোলারিটিকে আমরা বড় হাতের এম দিয়ে লিখি, মোলালিটিকে আমরা ছোট হাতের এম দিয়ে লিখি। এবার এখানে প্রপোর্শনালিটি সাইন আছে,